নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আবার একটি প্রাসঙ্গিক অথচ গুরুত্বপূর্ণ এবং ভীষণই আলোচিত একটি বিষয় আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করার জন্য। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিভিন্ন এপিসোডে আপনাদের কাছে সাম্প্রতিক বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ অথচ কিন্তু লজিক্যাল এবং নলেজেবল কিন্তু তথ্য কিন্তু প্রতিটি এপিসোডে আপনাদের সামনে তুলে ধরি এবং যা কিন্তু কোনো প্রকার পত্র পত্রিকা ম্যাগাজিন বা কোনো প্রকার বই পুস্তকে কিন্তু অ্যাভেলেবেল নয়। সম্পূর্ণ প্রকারের আমার নিজস্ব পড়াশোনা স্টাডি এবং গবেষণার ফসল। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি কিন্তু বর্তমানে বহুল আলোচিত এবং বহুল চর্চিত। বন্ধুগণ, আপনারা ভালো করেই জানেন যে বিগত বেশ কয়েক মাস ধরে জ্যোতিষী সার্কেলে, অ্যাস্ট্রোলজার সার্কেলে সব থেকে আলোচিত এবং সব থেকে বিতর্কিত যে যদি কোনো বিষয় থেকে থাকে তা হলো যে 29শে মার্চ 2025 নাগাদ যে মহা সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে মীন রাশিতে, সেই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন মিডিয়া চ্যানেলে অন্তত বিগত 1.5 বছর ধরে তো শুরু হয়েছেই এবং বিগত কয়েক মাস ধরে এর প্রাবল্য বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এখানে বিভিন্ন অ্যাস্ট্রোলজার নানা প্রকার থিওরি তুলে ধরছেন যে সূর্যগ্রহণের পর এই যে একটি ভয়াবহ নাকি সূর্যগ্রহণ হতে চলেছে এবং এই সূর্যগ্রহণের পর বিশ্ব নাকি ধ্বংস হয়ে যাবে, সবকিছু বিনাশপ্রাপ্ত হবে ইত্যাদি ইত্যাদি এবং অনেক অনেক বিরাট বড় মহাবিজ্ঞ অ্যাস্ট্রোলজার এটাকে এই যে বিরাট বড় মাপের যে একটি সূর্যগ্রহণ যে হতে চলেছে মীন রাশিতে তাকে আবার মহাভারত পার্ট 2 সঙ্গেও কিন্তু তুলনা করেছেন এবং এবং ইত্যাদি বলে কিন্তু জনমানসে একটা বিপুল ভয় আশঙ্কা এবং কিন্তু ত্রাসের বাতাবরণ কিন্তু সৃষ্টি করে ফেলেছেন। তো আমি আজকে আপনাদের সামনে এই যে 29শে মার্চ 2025 যে সূর্যগ্রহণ নিয়ে যে বিপুল ভয় আতঙ্ক ভীতি এবং ত্রাস তাকে দূর করে সঠিক চিত্রায়ন তুলে ধরার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোড কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। সকল দর্শক শ্রোতা বন্ধু যারা আমার চ্যানেলে নিয়মিত যুক্ত রয়েছেন তাদেরকে আমি আরেকবার সনির্বন্ধ অনুরোধ করব, যদি আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। যে তথ্য যে ডেটা আপনাদের জন্য আমি প্রত্যেকটি এপিসোডে বহু পরিশ্রম করে অ্যানালিসিস করে তুলে ধরি তা কিন্তু শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, শুধুমাত্র কিন্তু জনকল্যাণের জন্যই কিন্তু আমার এই কর্ম। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক বহুল চর্চিত এবং বহুল আলোচিত বিষয় 29শে মার্চ 2025 যে বৃহৎ আকারের যে সূর্যগ্রহণ হতে চলেছে সেই সূর্যগ্রহণের কি কি এফেক্টস পড়বে আমার পৃথিবী এবং ভারতবর্ষ জুড়ে, সেটা কতটা ডেঞ্জারাস, কতটা ক্ষতিকারক মারাত্মক বা এর জন্য কি কি প্রিকশনস বা সতর্কতা নেওয়া হতে পারে এই নিয়ে কিন্তু ডিটেলিং আলোচনা। শুরুতেই বলি আপনাদের সামনে যে এই যে মহা সূর্যগ্রহণ যা হতে চলেছে মীন রাশিতে, এটি কিন্তু আদতে একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে এই গ্রহণ কিন্তু দৃশ্যমান হবে না, এটা হচ্ছে প্রাইম বা মুখ্য কথা। দ্বিতীয় কথা জন্য এবং যেহেতু ভারতবর্ষে এই সূর্যগ্রহণের যে যে আমার যে ভিউ সেটা যেহেতু দেখা যাবে না এবং প্রকৃত যদি আমার জিওগ্রাফিক্যাল লোকেশন যদি অনুসন্ধান যদি করে দেখা যায় তাহলে আপনাদের আমি বলি এটি পৃথিবীর সম্পূর্ণ উত্তর গোলার্ধ বা নর্থ পোলের বেশ কিছু দেশ দিয়ে পাস করবে। যেরকমভাবে আপনাদের বলি গ্রিনল্যান্ড, কানাডা, রাশিয়ার আপনার নর্দার্ন পার্ট, আপনার নর্ডিক কান্ট্রিজ, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে ইত্যাদি দেশে কিন্তু এই সূর্যগ্রহণ বা মহাসূর্যগ্রহণ কিন্তু ভিজিবল বা দৃশ্যমান হবে। ভারতে এই গ্রহণ অদৃশ্য থাকবে এবং ফলে এর কোনো ধার্মিক মান্যতা বা বিধিনিষেধ কিন্তু ভারতবর্ষে থাকছে না এবং আপনাদের বলি কোনো প্রকারের সূতক তাও কিন্তু লাগছে না। তাও এবার আপনাদের একটা প্রসঙ্গ আমি বলি, এর পরেও কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার আবার একথা বলছেন যে যে এই সূর্যগ্রহণ যেহেতু ভারতে দৃশ্য হবে না তো এখানে তার কিন্তু সেরকম কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু এই কথাটি অ্যাকচুয়ালি আদতে ঠিক নয়। আপনাদের আমি বলি বন্ধুগণ যে অ্যাকচুয়ালি সূর্য কি, হোয়াট ইজ দ্য সান। সূর্য হলেন আমাদের আত্মাস্বরূপ। পৃথিবীতে মনুষ্য সহ যত প্রকারের জীবজন্তু আছে
তারা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সূর্যের সন্তান। ব্যাখ্যা করে বলি, আমাদের প্রত্যেকের ভোজন এবং জীবন যাপনের জন্য যতগুলো উপাদান, ইভেন বাতাসে যে অক্সিজেনটা তৈরি হওয়া, সেটাও যদি সানলাইটটাকে অফ করে দেওয়া হয় বা সূর্যকে যদি ভ্যানিশ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই অক্সিজেনটাও তৈরি হবে না। অর্থাৎ আমাদের ভোজন, খান পান এবং আমাদের বেঁচে থাকার যে রসদের জন্য যে প্রত্যেক সেকেন্ডে যে আমাদের যে শ্বাস প্রশ্বাস যা চলছে, সেই শ্বাস প্রশ্বাসের যে উপকরণ, সেই অক্সিজেন, সেটাও কিন্তু সূর্যর জন্যই কিন্তু আমরা পাচ্ছি, বা এটা সূর্যের আশীর্বাদ বলতে পারেন। তো সুতরাং আমাদের সম্পূর্ণ বেঁচে থাকাটা কিন্তু সূর্যের উপর নির্ভরশীল। তাহলে সূর্যের উপর গ্রহণ লাগুক, যেখানেই লাগুক না কেন, তা বিশ্বের যে প্রান্তেই হোক না কেন এবং বিশ্বের যে প্রান্ত থেকে তা ভিজিবল হোক বা তা না হোক, সূর্যগ্রহণ চলাকালীন পৃথিবীর জীবজগতের উপর কিছু না কিছু ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু পড়তে বাধ্য। আপনাদের আমি বলি, হ্যাঁ, এবার একটা বিষয় নিশ্চয়ই আছে যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্য হবে সেখানে প্রভাব বেশি পড়বে, এবং যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না সেখানে কিন্তু ইম্প্যাক্ট বা প্রভাব কম পড়বে। যেরকম আপনাদের আমি বলি যে আমেরিকা, ইউরোপ, কানাডা, নর্থ আফ্রিকা অঞ্চলের লোকজনের উপর কিন্তু এই সূর্যগ্রহণের প্রভাব অনেক বেশি পড়বে। এবং আপনাদের বলি, এই সূর্যগ্রহণ কোথায় কি হতে চলেছে আমি সেই নিয়ে একটি ছোট করে ডিটেল আলোচনা করে তারপরে আমি বাকি মূল বিষয়ে প্রবেশ করছি। আপনাদের আমি বলি, এই সূর্যগ্রহণ মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে লাগতে চলেছে, এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু হলো শনির নক্ষত্র। আপনাদের নলেজের জন্য বা আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলে দিই যে 29শে মার্চ 2025 তারিখে দুপুর 2:21 নাগাদ, এটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলছি, গ্রহণ কিন্তু স্পর্শ কিন্তু হচ্ছে। এবং এই গ্রহণ স্পর্শ যদি হয়, এটা আমি ভারতবর্ষ ধরেও যদি আমি করি, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুপুর 2:21 থেকে গ্রহণের সময়সীমা কিন্তু ভারতবর্ষ বা বৈশ্বিক চার্ট ওয়াইজ কিন্তু সন্ধে 6:14 পর্যন্ত, এবং যার মধ্যে আপনার গ্রহণের যে মধ্যস্থান যাকে বলা হয় মধ্যবর্তী সময়, সেটা 4টে থেকে 4:30 মধ্যবর্তী একটি স্পেসিফিক সময়, সম্ভবত 4:12 কি 13 হবে। এবার আপনাদের আমি বলি, গ্রহণের চার্টটি একটু আপনাদের সামনে তুলে ধরে তারপর আমি বাকি মুখ্য আলোচনায় প্রবেশ করছি। গ্রহণ যা হতে চলেছে তা মীন রাশিতে হতে চলেছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। মীন রাশিতে সেই সময় অবস্থান করবে রবি, চন্দ্র, বুধ, শুক্র, নেপচুন এবং কিন্তু রাহু। এর মধ্যে রবি, চন্দ্র, বুধ এবং শুক্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বা 26 নম্বর নক্ষত্রে, রাহু থাকছে 25 নম্বর নক্ষত্রে, নেপচুন নিজেও থাকবে 26 নম্বর নক্ষত্রে। অর্থাৎ উত্তর ভাদ্রপদ, একটু ভুল বললাম, অর্থাৎ মীন রাশিতে 6টি গ্রহের জুতি থাকছে। এবং শনি ওই দিনই অর্থাৎ 29শে মার্চ তারিখে রাত্রি 9:44 নাগাদ কিন্তু শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। ঠিক আছে, অর্থাৎ গ্রহণ যখন স্টার্ট হচ্ছে তখন কিন্তু মীন রাশিতে শনি থাকছে না। যদি কেউ না জেনে থাকেন, এই তথ্যটা কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি তুলে ধরলাম। তাহলে রাত্রি 9:44 29শে মার্চ 2025 শনি কিন্তু প্রবেশ করছে মীন রাশিতে, এবং মীন রাশিতে তখন 7টি গ্রহের কিন্তু লাগাতার জুতি চলবে। আপনার ঠিক বিপরীতে অর্থাৎ কন্যা রাশিতে সেই সময় অবস্থান করবে কেতু। কেতু সেই সময় থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বা 12 নম্বর নক্ষত্রে, এবং বৃহস্পতি এবং মঙ্গল থাকছে বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে। বৃহস্পতি নিজে থাকছে 4 নম্বর নক্ষত্রে, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু কন্যায় অবস্থিত কেতুর উপর। মঙ্গল থাকছে মিথুন রাশিতে 7 নম্বর নক্ষত্রে বা পুনর্বসু নক্ষত্রে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু পড়ছে কন্যার উপর। অর্থাৎ আপনাদের আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম ওই দিন সূর্যগ্রহণের সময়কালীন চার্টের গ্রহ সমাবেশ কিভাবে কি থাকছে। দেখুন, বিষয়টা যা হচ্ছে যে এটি একটি বিরাট সূর্যগ্রহণ, একদমই ঠিক তাই। এবং আমরা যদি বলি যে এটি একটি মোস্ট ভাইটাল সূর্যগ্রহণও হতে চলেছে, কারণ এই ধরনের সূর্যগ্রহণ কিন্তু খুব রেয়ারলি না হলেও কিন্তু একদম খুব ফ্রিকোয়েন্ট টাইমে কিন্তু দেখা যায় না। এর মতো আরেকটি পাওয়ারফুল সূর্যগ্রহণ কিন্তু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, 26শে ডিসেম্বর 2019 নাগাদ, এবং সেটি হয়েছিল ধনু রাশিতে। এবং তারপরেই কিন্তু সারা পৃথিবী জুড়ে কিন্তু করোনা, COVID-19, ওমিক্রন পার্ট 1 পার্ট 2 হোয়াটসএভার কিন্তু এই মহামারী এপিডেমিক কিন্তু শুরু হয়, এবং আরো বহু সমস্যা কিন্তু স্টার্ট হয়। তো আপনাদের আমি এই তথ্যটা জানিয়ে দিচ্ছি, যারা এই গ্রহণ নিয়ে বা এই ধরনের নানা প্রকারের যে ভয়ের যে ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে চতুর্দিকে, সেই নিয়ে আমি কয়েকটা কথা বলে নিতে চাইছি। যে এই ধরনের যে একটি রাশিতে 6টি থেকে 7টি গ্রহের সমাবেশ, এটি বিরল ঘটনা, কিন্তু খুবই বিরল ঘটনা নয়। কারণ আপনাদের বলি যে বেশ কয়েক বছর পর পর মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে এই ধরনের 5টি থেকে 6টি গ্রহের সমাবেশ কিন্তু কোনো একটি নির্দিষ্ট রাশিতে কিন্তু হয়েই থাকে। তবে
যেটা এটা আমি অবশ্যই কিন্তু আপনাদের মেনশন করবো যে তবে মীন রাশিতে নেপচুনের যে অবস্থিতি সেটা কিন্তু 184 বছর পর কিন্তু এসেছে, এবং এটি কিন্তু অবশ্যই একটি বিরল ঘটনা, এবং তার সাথে ওই মীন রাশিতেই কিন্তু 7টি গ্রহের ম্যালিফিক এবং আপনার পজিটিভ গ্রহের কিন্তু জাংশন, এবং এইটা কিন্তু অবশ্যই বিরল, আমি 100 বার বলবো। কিন্তু তবুও বলবো যে এই সূর্য গ্রহণ থেকে বিপুল ভয়, আতঙ্ক, ত্রাস বা মানে আপনাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমি চলে আসি এবারে মূল বিষয়, যে এই যে মীন রাশিতে সূর্যগ্রহণ এবং এই যে বিরল গ্রহ সমন্বয় স্থিতি পৃথিবী এবং ভারতবর্ষের উপর কি কি হতে চলেছে। দেখুন, আমি শুরুতেই একবার বলেছি যে সূর্যকে আমরা সৌরজগতের পিতা বলে থাকি। সূর্য হলো রুলিং ক্লাস, সূর্য হলো জীবজগতের আত্মাস্বরূপ, এবং সূর্য হলো আমাদের ইমিউন সিস্টেম। তো উপরোক্ত এই সকল বিষয়ে উপরোক্ত এই যে ইম্প্যাক্টগুলো সেটা পড়বে কাদের উপরে? সেটা পড়বে যারা সমাজের, দেশের বা রাজ্যে বা রাষ্ট্রের ক্ষেত্রে যারা জননেতা, যারা লিডার্স, যারা ডিসিশন মেকার্স, এবং যে বা যারা খুবই গুরুত্বপূর্ণ বা ব্যক্তি যারা সমাজের চোখে রয়েছেন, এবং সেই ব্যক্তি যদি কোনো প্রকার ইন্ডাস্ট্রি বা ইনস্টিটিউশনে যদি মালিক হতে পারেন, কোম্পানির সিইও হতে পারেন, কোনো প্রকার গভর্নমেন্ট বা রাষ্ট্রের বা রাজ্যের ক্ষেত্রে কোনো প্রকার ডিসিশন মেকিং পার্সন হতে পারেন, তো এই রকম এবং হতে পারেন কোনো প্রকার মিনিস্টার মন্ত্রী হতে পারেন, এমপি এমএলএও হতে পারেন, অথবা প্রশাসনিক বা সরকারি স্তরে কোনো প্রকারের আমলা বা আধিকারিকও কিন্তু হতে পারেন। তো এই যে এই ইম্প্যাক্ট প্রাথমিকভাবে কিন্তু এনাদের উপর সবার আগে পড়বে। এবং আপনাদের বলি যে সোলার এক্লিপস যখনই হয়, তো এই সমস্ত ব্যক্তির উপর কিন্তু সূর্যের মূল প্রাইম কিন্তু ইম্প্যাক্ট কাজ করে, তাহলে প্রথম ইম্প্যাক্ট কিন্তু এনাদের উপর প্রথম পড়বে। তাই এই সমস্ত ব্যক্তিদের কিন্তু সাবধান থাকা বা সতর্কতা থাকা বাঞ্ছনীয়। আপনাদের বলি, এর সাথে সাথে রাজ্য বা দেশের যা অ্যাডমিনিস্ট্রেশন, রুলিং সিস্টেম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যতগুলি প্লেস বা স্থান আছে, সেই সমস্ত বিষয়তেও কিন্তু সতর্কতা এবং সাবধানতা বাঞ্ছনীয়। এবং আপনাদের বলি, দেশ এবং রাষ্ট্র এবং রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত স্থানের নিরাপত্তা জোরদার কিন্তু থাকা বাঞ্ছনীয়। উদাহরণস্বরূপ আপনাদের আমি পরিষ্কারভাবেই বলি, আমি নির্দেশ করছি রাজ্যের রাজধানী, দেশের রাজধানী, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ব্লক হেডকোয়ার্টার, এই সকল স্থানে সূর্যগ্রহণের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই পড়তে চলেছে। কারণ আপনাদের বলি যে কেতুর উপর কিন্তু দৃষ্টি পড়ছে মঙ্গলের এবং শনির, এবং উপরের এই স্থানগুলিতে কিন্তু টেররিস্ট অ্যাটাক বা অন্য কোনো প্রকারের কিন্তু এই ধরনের জিহাদি বা মৌলবাদী কিন্তু আক্রমণ আসার সম্ভাবনা কিন্তু থাকবে। আপনাদের বলে দিই যে, এবং শুধুমাত্র এখানেই শেষ নয়, আমাদের ব্যক্তিগত আচার আচরণ, আমাদের যা ডেইলি লাইফে আমরা যেভাবে আচার আচরণ আমরা সমাজে বা সোশ্যালি আমরা যেভাবে করি, সেই আচার আচরণের উপরও কিন্তু এই ম্যালিফিক গ্রহ সমাবেশের কারণে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। আপনাদের বলি, হঠাৎ করে দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে হঠাৎ করে আমরা মাথা গরম করে ফেলবো, আমাদের কোনোভাবে আমরা উত্তেজনা বা হঠকারিতাপূর্ণ আচরণ আমরা করে ফেলবো, এবং কখনো বা অতিরিক্ত ইমোশনালি আমরা কিন্তু আউটবাস্ট এ ধরনের করতে পারি। এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের ব্যক্তিগত যদি ব্যক্তি জীবনে বলেন তা কিন্তু ঘটতে থাকবে। ফলে আপনাদের বলি যে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের অভিমত ছিল যে এই ধরনের যখন খুব পাওয়ারফুল এবং ম্যালিফিক সোলার এক্লিপস যখন ঘটে, তখন সমস্ত প্রকারের গুরুত্বপূর্ণ কাজ যদি পসিবল হয় বাদ দিয়ে শুধুমাত্র কোনো একটি জায়গায় নিজে স্থিরভাবে বসে মেডিটেশন করা বা জপ করা বা ধ্যান করা বা হোয়াটসঅ্যাপ আপনি বলা যায় যে নিজের মধ্যে আত্মস্থ থাকা কিন্তু করতে পারলে সব থেকে ভালো। অর্থাৎ আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ করব যে গ্রহণ চলাকালীন অন্তত পক্ষে 29শে মার্চ দুপুর 2:21 পর থেকে অন্তত পক্ষে সন্ধ্যে 6টা 14 এই যে প্রাইম টাইম, অর্থাৎ গ্রহণ চলাকালীন এই যে সময়, সেই সময় কোনো প্রকারের কার ড্রাইভ বা গাড়ি চালানো না করা এবং কোনো প্রকারের গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। দেখুন, আপনাদের বলে দিই, সোলার এক্লিপস যা ঘটছে তা হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বা 26 নম্বর নক্ষত্রে সংঘটিত হচ্ছে, এবং এই নক্ষত্র থেকে যে সমস্ত বস্তুকে নির্দেশ করে সেই বস্তুগুলি কিন্তু অ্যাফেক্টেড হবে। আমি আপনাদের বলে দিই, যেরকমভাবে হচ্ছে চ্যারিটেবল ইনস্টিটিউশনস, যেরকমভাবে জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার যেখানে আছে, যেরকমভাবে ফুড ইন্ডাস্ট্রি, যেমনিভাবে ধর্মশালা, রিলিজিয়াস ধর্মশালা এবং রিলিজিয়াস খাদ্য বিতরণ কেন্দ্র, যেরকমভাবে মন্দির,
বা গুরুদুয়ারার যে লঙ্গরখানা যেখানে আছে, যেখানে কিন্তু প্রতিদিন মানুষের জন্য কিন্তু বহু হাজার হাজার মানুষের জন্য কিন্তু বিনামূল্যে খাদ্য যেখানে দেওয়া হয়, এই সমস্ত স্থানেও কিন্তু ইম্প্যাক্ট পড়তে চলেছে। এছাড়াও খাদ্যশস্য বা ফুড গ্রেইনসের যে স্টক বা খাদ্যশস্য ফুড গ্রেইনসের যে ভান্ডার, তার সাথে সাথে কাঁচা সবজি আনাজপাতির দাম এবং তাদের উৎপাদন ব্যবস্থা, এর উপরে ইম্প্যাক্ট পড়বে। হেয়ার ড্রেসিং যে ইন্ডাস্ট্রি, তার উপরে ইম্প্যাক্ট পড়বে। এছাড়াও অটোপসি, সার্জারি, মেডিসিন ইন্ডাস্ট্রি, ওয়েপন ইন্ডাস্ট্রি, আপনাদের বলি যে অকাল্টিজম বা গুপ্তবিদ্যা, সকল প্রকারের গুপ্তশাস্ত্র যেমন অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, হিলিং এটসেট্রা, এসবের উপরেও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে সোলার এক্লিপসের যে ইম্প্যাক্ট, সেগুলো কিন্তু পড়বে। এর সাথে সাথে আপনাদের বলে দিই লেদার ইন্ডাস্ট্রি বা চর্মশিল্প, আপনাদের পুলিশ, আর্মি, মেটালস বা ধাতু শিল্প, বিভিন্ন প্রকারের থেরাপি, লাইব্রেরি ইত্যাদি সকল বস্তুকে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করে, এবং এই সোলার এক্লিপসে কিন্তু এই সমস্ত বস্তু বা স্থানের উপর কিন্তু ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট বা কুপ্রভাব বা বিপরীত প্রভাব কিন্তু পড়তে বাধ্য। আপনাদের বলে দিই যে 26 নম্বর নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গ্রহণ সংঘটিত হলে এই ক্ষেত্রগুলি প্রভাবিত হবে। এছাড়াও আপনাদের বলে দিই যে বৃহস্পতির উপর শনির যে ম্যালিফিক অ্যাসপেক্ট সেটা পড়তে শুরু করবে, সেটা 29শে মার্চ রাত্রি 9:44 থেকেই পড়তে শুরু করবে। এবং এতে কি হবে আপনাদের বলে দিই, সমাজের বা দেশের বা রাষ্ট্রের যারা রুলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস এবং তাদের যারা ডিসিশন মেকার্স, তাদেরও কিন্তু সতর্কতা থাকা অবশ্য করে বাঞ্ছনীয়। আপনাদের বলে নিই, একটা জিনিস মেনশন করলে হয়তো বুঝতে পারবেন যে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি এবং শুক্র উভয় দুই গুরু কিন্তু একত্রে যুতি করছে এবং তার সাথে কিন্তু শনি প্রবেশ করছে। এখানে বৃহস্পতি এবং শুক্র অবশ্যই বক্রি বা রেট্রোগ্রেড অবস্থা থাকছে, এবং এর সাথে মীন রাশিতে যে ম্যালিফিক কনজাংশনে যুক্ত থাকার কারণে বহুল প্রকারের ভুল ডিসিশনের কারণে ক্ষতির সম্ভাবনা কিন্তু চার্টে পরিষ্কার আমি পাচ্ছি। আপনাদের বলে দিই আরো কি ইম্প্যাক্ট, কি ঘটনা ঘটতে পারে, আমি কিছু কিছু করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বৈশ্বিক আলোচনার ক্ষেত্রে আমি আপনাদের সামনে তুলে ধরছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নির্দেশ করছে কোন কোন এলাকা। তার মধ্যে পড়ছে নর্দার্ন পার্ট অফ রাশিয়া, নর্থ পোল, নরওয়ে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, ভারতবর্ষের হিমাচল প্রদেশের কিছু অংশ যেমন রাভি, সুতলেজ এবং বিয়াস অঞ্চল, এছাড়াও পাঞ্জাব অঞ্চল, গোটা পাকিস্তান অঞ্চল, আফগানিস্তানের কাবুল থেকে কান্দাহার যে অংশ সেই অংশ, আর অর্থাৎ পূর্ব আফগানিস্তান। আপনাদের বলে দিই হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল যেমন লাহুল, স্পিতি, কিন্নর অঞ্চল, মঙ্গোলিয়া দেশটি পুরোটাই। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডিয়াতে মণিপুর, ইন্দো চায়না বর্ডারের অংশ, উত্তরাখণ্ড বর্ডার, যেরকম মানা বলে একটি গ্রাম রয়েছে যেটা একদম আপনার ওই উত্তরাখণ্ড বর্ডারে একদম সীমান্তে, সেই সমস্ত গ্রাম, এই সকল স্থানে কিন্তু সমস্যা এবং জটিলতা নতুন করে কিন্তু সৃষ্টির সম্ভাবনা আমি চার্টে পাচ্ছি। এছাড়াও যেহেতু গ্রহণ মীন রাশিতে সংঘটিত হচ্ছে, তো মীন রাশি কি রিপ্রেজেন্ট করছে একটু আপনাদের সামনে আমি তুলে ধরি, কারণ টোটাল ম্যালিফিক গ্রহ সন্নিবেশ ইম্প্যাক্ট কিন্তু মীন রাশিতেই ঘটছে। মীন রাশি আপনার নির্দেশ করছে গোটা নর্থ আফ্রিকা। মীন রাশি রিপ্রেজেন্ট করছে গোটা সাহারা ডেজার্ট বা গোটা সাহারা মরুভূমি। এছাড়াও কিন্তু ইজিপ্ট, পর্তুগাল, স্পেন এবং ফ্রান্সের কিছু অংশ, নরমান্ডি উপকূল ইত্যাদি। মীন রাশিতে ম্যালিফিক সূর্যগ্রহণ কি আপনার বিষয় নির্দেশ করছে একটু তুলে ধরি। নির্দেশ করছে ডিজিজ বা বিভিন্ন প্রকারের রোগ, অগ্নি বিষয়ক দুর্ঘটনা, যা সে তো নর্মালি ঘটে, কিন্তু এই যে একটা ট্রিগার আপ যে পয়েন্ট আমি পাচ্ছি 29শে মার্চ 2025 দুপুর 2:21 পর থেকে, এই ট্রিগার আপ পয়েন্টের পর থেকে কিন্তু অগ্নি বিষয়ক দুর্ঘটনা অনেক বৃদ্ধি পাবে। কারণ আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, কারণ মঙ্গলের 4th অ্যাসপেক্ট কিন্তু কেতুর উপর পড়বে। এছাড়াও কিন্তু আচমকা কিন্তু কোনো প্রকারের ব্লাস্ট বা বিস্ফোরণ যে সেই ঘটনা বহুলাংশে বৃদ্ধি পাবে। টেরোরিজম কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। মীন রাশিতে নেপচুন, শনি, রাহু এবং ম্যালিফিক প্ল্যানেটারি জাংশন নির্দেশ করছে যে ওয়াটার রিলেটেড ইনসিডেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের আমি ক্লিয়ার করি যে যেহেতু আপনারা জানেন যে মীন রাশি জল রাশি এবং এই রাশিতে নেপচুন প্রবেশ করা মানে আপনার ওয়াটার এলিমেন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়া, তার সাথে সাথে কিন্তু শনি, রাহু এবং এই টোটাল যে 7টা গ্রহের যে ম্যালিফিক ইম্প্যাক্ট
সেই টোটাল জ্যুতির কারণে কিন্তু 29শে মার্চ থেকে আগামী পরবর্তী কয়েক মাস বিশ্বে জল ঘটিত দুর্ঘটনা বাড়বে। আপনাদের বলে দিই কোথায় কোথায় হতে পারে সেই স্থানগুলো আমি আমার চার্ট ওয়াইজ মেনশন করে দিচ্ছি। আমি পাচ্ছি আর্কটিক ওশেন, আমি পাচ্ছি ব্যারেন্স সি, আমি পাচ্ছি নরওয়ে সি বা নরওয়েয়ান সি, আমি পাচ্ছি গ্রিনল্যান্ড সি, কারা সি, নর্থ আটলান্টিক ওশেন। এই সমস্ত যে জায়গাগুলো, যে সমুদ্রগুলোর নাম বললাম, এরা কিন্তু প্রবল সক্রিয় থাকবে। এছাড়াও কিন্তু যদি আমি ইস্টার্ন ওয়ার্ল্ড যদি ধরি, তাহলে ইস্টার্ন ওয়ার্ল্ডের কিন্তু সেরিল আইল্যান্ড, বেরিং প্রণালী, জাপান সমুদ্র বা সি অফ জাপান, ইস্ট চায়না সি, এই সমস্ত স্থানেও কিন্তু জলঘটিত দুর্ঘটনা ঘটার বিপুল সম্ভাবনা। যদি মধ্যপ্রাচ্যের অঞ্চল আমি ধরি, তাহলে আসছে জিব্রাল্টার প্রণালী, পশ্চিম ভূমধ্যসাগর, ব্ল্যাক সি অঞ্চল, এইগুলো কিন্তু বিপুল লেভেলে কিন্তু প্রভাবিত হবে। এবং আপনাদের বলি, যেহেতু মীন রাশি, আমি একটু আগেও বললাম মীন রাশি জলতত্ত্বের রাশি, এবং মীন রাশি কিন্তু মোটামুটি পুরোটাই সমুদ্র বা মহাসমুদ্র কিন্তু নির্দেশ করে। ফলে সমুদ্রের গভীরে কোনো প্রকারের ভলক্যানিক ইরাপশন, কোনো প্রকারের খুব সিভিয়ার মানে হায়ার ম্যাগনিটিউডের আর্থকোয়েক, এছাড়াও ভয়ঙ্কর সুনামি, বিরাট উচ্চতার ঢেউ, জলঘটিত দুর্ঘটনা কিন্তু আসতে থাকবে পরপর। আপনাদের বলি, এই যে ওয়াটার এলিমেন্ট অ্যাক্টিভেট থাকার কারণে কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় সমুদ্রের উপর কিন্তু ওয়াটার ওয়ার বা জলযুদ্ধের সম্ভাবনা আমি পাচ্ছি। এছাড়াও এরকম দেশ যাদের কিন্তু সমুদ্রে ইন্টারন্যাশনাল সীমারেখা বা বাউন্ডারি রয়েছে, যেরকম আপনারা জানেন বিশ্বের বহু দেশের রয়েছে। যদি আমি ইস্টার্ন ওয়ার্ল্ডের কথাই যদি ধরি, জাপান, চায়না, সাউথ কোরিয়া, রাশিয়া, ঠিক আছে, এই সমস্ত দেশের যাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি সমুদ্রের মধ্যে রয়েছে, এবং এদের নিজেদের মধ্যেও কিন্তু পরস্পরের কনফ্লিক্ট বা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এবং আমি যেটা পাচ্ছি, সমুদ্রের উপরে বিরাট কোনো প্রকারের যুদ্ধ বা ওয়াটার ওয়ার, এছাড়াও কিন্তু সমুদ্রে এয়ার ক্র্যাশ বা প্লেন ক্র্যাশ বৃদ্ধি পাওয়া, এছাড়াও কিন্তু সমুদ্রে যে জলযান বা জাহাজ বা ভেসেলে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ঘটনা কিন্তু ঘটবে। আপনাদের বলে নিই যে মীন রাশি কিন্তু এয়ার ট্রাভেলও নির্দেশ করে। ফলে এয়ার ট্রাভেল যেরকম বাড়বে, তেমনি এয়ার ক্র্যাশ বা বিমান দুর্ঘটনা ঘটনাও কিন্তু তেমনি বাড়বে। মীন রাশিতে শনি, তার সাথে রাহু এবং নেপচুনের যে জ্যুতি, আমি আগেই নিয়ে একটা একাধিক এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছি, আবার আমি কিছু অংশ এখান থেকে তুলে ধরছি। যে মীন রাশিতে শনি, নেপচুন, রাহু জ্যুতির কারণে কিন্তু বিশ্ব জুড়ে রিলিজিয়াস পোলারাইজেশন বা ধার্মিক উন্মাদনা কিন্তু প্রবলভাবে বাড়তে চলেছে, এবং এটা 29শে মার্চ 2025-এর পর থেকে কিন্তু প্রবলভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের বা সংখ্যালঘু যারা অসহায় যারা রয়েছেন, তাদের উপরে কিন্তু নিষ্ঠুর বর্বরতার ঘটনা কিন্তু বাড়বে। এবং আপনারা দেখুন, আমি কয়েকটা ঘটনা মেনশন করছি, আগেও বলেছি, আজ আবার বলছি যে এই ধরনের ঘটনা কিন্তু দিনে দিনে বাড়ছে। আপনারা দেখতে পাবেন যে ইসরায়েল, হামাস, প্যালেস্টাইন ইনসিডেন্ট কিন্তু বাড়ছে, এবং এর তীব্রতা দিনে দিনে বাড়ছে। এর সাথে সাথে আপনাদের বলি, আপনারা জানেন যে গোটা মিডল ইস্ট জুড়ে কিন্তু আগুন জ্বলছে। ভারতে মণিপুর ইনসিডেন্ট, মণিপুর তো অশান্ত, মণিপুরে প্রেসিডেন্সিয়াল রুল চলছে, মণিপুর এখনো পর্যন্ত কিন্তু এইভাবেই রয়েছে অশান্ত। এছাড়া পাঞ্জাবে খালিস্তানিদের অ্যাক্টিভেট হওয়া, বাংলাদেশে নতুন করে সেনা অভ্যুত্থান, এবং তালিবান, আফগান, পাকিস্তান কনফ্লিক্ট, এছাড়া মায়ানমারে জুন্টা আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে কনফ্লিক্ট। ভারতের ক্ষেত্রে যদি কথা ধরি, ভারতের সম্ভালের মধ্যে কিছু সাম্প্রদায়িক দাঙ্গা, ওয়েস্ট বেঙ্গলে সাম্প্রদায়িক দাঙ্গা, এবং রিসেন্টলি নাগপুরে 2 সপ্তাহ আগে একটি বিরাট বড় দাঙ্গা এবং সাম্প্রদায়িক অস্থিরতা কিন্তু এই ধরনের নাশকতা কিন্তু ঘটে চলেছে, এবং এর তীব্রতা কিন্তু আগামী দিনে আরও বাড়বে পোস্ট 29 মার্চ 2025। আপনাদের বলে দিই, এর সাথে সাথে কিন্তু জনমানসে বা মানে মনের উপর কিন্তু আতঙ্ক, ত্রাস, ফোবিয়া, ভয়ও কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাবে। আপনাদের বলি, অতি রাষ্ট্রবাদ এবং উগ্র প্রাদেশিকতা, এগুলো কিন্তু দিনে দিনে প্রবলভাবে বাড়বে, এবং এটা শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই সমস্যা প্রবলভাবে বাড়তে চলেছে। আপনাদের বিশ্বের কয়েকটি দেশের নাম আমি একটু বলে দিই। ইউরোপের কিছু দেশ, যেরকমভাবে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের ধার্মিক উন্মাদনা ঘটনা কিন্তু চরম আকারে পৌঁছবে পোস্ট 29 মার্চ 2025। আপনাদের বলে দিই, এক্লিপস বা গ্রহণ যেহেতু চৈত্র মাসে ঘটছে, এবং এইটা ঘটছে চৈত্র শুক্লা প্রতিপদে, তাই হঠাৎ করে আচমকা প্রবল বৃষ্টি, ফ্লাডস বা বন্যা, দুর্ভিক্ষ, খরা বিভিন্ন দেশে বিদেশে কিন্তু ঘটবে। আপনাদের বলে নিই, চৈত্র মাসে ম্যালিফিক সোলার এক্লিপস, ফলে যারা ইন্টেলেকচুয়াল, সমাজের যারা ইন্টেলেকচুয়াল ব্যক্তি, যারা বুদ্ধিমত্তা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন,
যারা সেলফ প্রফেশনাল, যেরকম ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেটস, এছাড়াও যারা ট্রেডার্স বা যারা বিজনেসম্যান, যারা অ্যাক্টর, যারা অভিনেতা, যারা রাইটার, যারা লেখক, আর্টিস্ট ইত্যাদি যারা আছেন, তারাও কিন্তু নানা প্রকারের সমস্যা কিন্তু ফেস করবেন। মীন রাশিতে গ্রহণ চলার কারণে ওয়াটার এবং লিকুইড রিলেটেড যারা বিজনেস করেন তারাও কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। আপনাদের জানিয়ে রাখি, এর সাথে সাথে কিন্তু চিটিং বা ফ্রড কেসের ঘটনা কিন্তু বিপুল লেভেলে বাড়বে, করাপশন বা দুর্নীতি বাড়বে, ফ্রড এবং ফলস কোম্পানি প্রচুর পরিমাণে তৈরি হবে আচমকা সেগুলো এক্সপোজড হয়ে যেতে পারে এবং এক্সপোজড হবেও। আপনাদের বলি, শনি, বক্রী শুক্র, বক্রী বুধ, নেপচুন, রাহুর জ্যুতি এবং সাথে মীন রাশিতে সোলার এক্লিপস, দুর্ভিক্ষ, আকাল কিন্তু বাড়বে দেশে বিদেশে বিভিন্ন স্থানে। আপনাদের বলে দিই, এবং এর সাথে সাথে যেটা আমার চোখে মোস্ট হাইলাইটেড পোর্শন, সেটা হলো আমি যা পাচ্ছি যে দেশে কিন্তু বিরাট ওলট পালটের ঘটনা কিন্তু আমি ঘটার সম্ভাবনা পাচ্ছি, এবং এই ম্যালিফিক জাংশনের কারণে কিন্তু দেশে কোনো প্রকারের রেবেলিয়ান বা গণবিদ্রোহ বা গণবিপ্লব হওয়ার সম্ভাবনাও কিন্তু চার্টে প্রবল। আপনাদের বলে নিই, যেহেতু নেপচুন মীন রাশিতে একটি ম্যালিফিক এক্লিপসের সঙ্গে যুক্ত রয়েছে, ফলে আপনাদের শুরুর কথা আরেকবার আমি মেনশন করছি যে দেশে, রাজ্যে, রাষ্ট্রে যারা রুলিং পার্টিস বা রুলিং ক্লাসের মধ্যে যারা আছেন তাদের মধ্যে হঠাৎ করে কিন্তু নানা প্রকারের সমস্যা আসবেই। সে তো আমি শুরুতেই বললাম, এদের মধ্যে কিন্তু নানা প্রকারের ফ্রাস্ট্রেশন বা হতাশাও কিন্তু বাড়ার সম্ভাবনা আমি পাচ্ছি, এবং দেখা যাবে বা এটা কিন্তু ঘটতে পারে যে রুলিং পার্টি কিন্তু আচমকা কোনো প্রকারের টাইরানি কোনো রোল কিন্তু নিয়ে ফেললো, অর্থাৎ হঠাৎ করে অত্যাচারী শাসকের ভূমিকা বা রোল কিন্তু রুলিং পার্টি প্লে করতে পারে দেশ, রাজ্যে, রাষ্ট্র সব জায়গার কথাই আমি বলছি। এবং কি হবে, এদের এই অতি সক্রিয় ভূমিকা কিন্তু জনগণের উপর অত্যাচারের মতো কিন্তু লাগতে পারে, এবং ফলস্বরূপ হঠাৎ করে রুলিং পার্টি বা জনগণ বা সরকারের বিরুদ্ধে কিন্তু গণবিক্ষোভ, গণবিদ্রোহ, গণবিপ্লব হওয়ার সম্ভাবনাও কিন্তু চার্টে আমি পরিষ্কার পাচ্ছি। তো বন্ধুগণ, মোটামুটিভাবে আপনাদের সামনে 29শে মার্চ 2025 যে মহা সোলার এক্লিপস বা মহা সূর্যগ্রহণ যা মীন রাশিতে সংঘটিত হতে চলেছে তাই নিয়ে ডিটেলিং একটি আলোচনা আমি তুলে ধরলাম। পরিশেষে উপসংহারে একটি কথা আমি আপনাদের সামনে মেনশন করব অবশ্যই, যে এই ধরনের সূর্যগ্রহণ যা ঘটছে, এই একই গ্রহণ কিন্তু এর থেকে আরো ভয়াবহ বা আরো সিভিয়ার সূর্যগ্রহণ কিন্তু আজ থেকে ঠিক 6 বছর আগে 2019 সালে 26শে ডিসেম্বর কিন্তু সংঘটিত হয়েছিল ধনু রাশিতে, এবং সেই সময় তো অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিয়েছিলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, ওয়ার্স হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কিন্তু প্রতিকূলতা এসেছে, সমস্যা এসেছে, কোভিড-19 এসেছে, ওমিক্রন এসেছে, আমরা বহু হয়তো পরিচিত ভালোবাসার মানুষ, গুরুজন, স্থানীয় মানুষদের আমরা হয়তো হারিয়েছি, কিন্তু আমরা কিন্তু এখনো স্টেডিভাবে কিন্তু দাঁড়িয়ে আছি। তাই আবারও বলছি, এই এক্লিপস নিয়ে বা 29শে মার্চ 2025 নিয়ে যারা জনমানুষের মধ্যে নানা প্রকারের ভয়, ভীতি, ত্রাস এবং আতঙ্ক সৃষ্টি করছেন তাদেরকে বলবো যে এই ধরনের জনমানুষের মধ্যে কিন্তু বিপরীত কিন্তু আপনারা প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি করবেন না। যদি বাস্তব সত্য তুলে ধরতে পারেন তো ভালো, নয়তো এমন কোনো তথ্য জনগণের উপর তুলে ধরবেন না যে এতে কিন্তু জনমানুষের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, এবং যার জন্য জ্যোতিষশাস্ত্রের উপর কিন্তু জনগণের তরফে কিন্তু একটা বিপরীত বা একটা কিন্তু নেগেটিভ কিন্তু একটা ইম্প্যাক্ট যেন না পড়ে। এবং সকলকে অনুরোধ করব যে এই সূর্যগ্রহণ নিয়ে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার বা ত্রাস হওয়ার কোনো কারণ নেই। সূর্যগ্রহণ ডেফিনেটলি এটা ম্যালিফিক হচ্ছে, মীন রাশিতে হচ্ছে, এতগুলো ম্যালিফিক গ্রহের সমাবেশ, সব ঠিক আছে, কিছু ইম্প্যাক্ট পড়বে দেশ, রাজ্য, স্থান, কাল, পাত্র, আমি তাই নিয়ে মোটামুটি ডিটেল আলোচনা তুলে ধরলাম। কিন্তু কোথাও আমি এমন কথা মেনশন করিনি যে পৃথিবী বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সবাই মারা যাবে, মহাভারত পার্ট 2 হতে চলেছে, সত্যযুগ আসছে, এই ধরনের কথাগুলো যদি বলা হয়ে থাকে এগুলো অতিশয়োক্তি, এবং এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চলুন। প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্য চোখ কান খোলা রেখে কিন্তু আগামী দিনে যে সমস্যায় আসুক না কেন সেটাকে কিন্তু ফেস টু ফেস করুন বা মোকাবিলা করুন, ভয় পাবেন না। তো যাই হোক বন্ধুগণ, আজকের এপিসোডের এইখানেই আমি বিরাম করব। সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আনন্দে থাকুন। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।